আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। মিডিয়ায় কম আসি কারণ এখন আমার অনেক কাজ করতে হয়। আসিফ নজরুল। ত্রাণের টাকা কেন ব্যাংকে রেখেছেন সমন্বয়করা? যাত্রাবাড়ি থেকে সাবেক ওসি আবুল হাসান গ্রেপ্তার। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ভারত এতদিন বাংলাদেশকে আসলে যে চোখে দেখে আসতেছিল তার তো একটা পরিসমাপ্তি ঘটে গিয়েছে যখন শেখ হাসিনা 5ই আগস্ট লেজ গুটিয়ে ভারতে পালিয়ে গিয়েছেন। তারপর থেকেই আগে তো ভারত যা চাইতো তাই হতো। ভারত শুধু হাসিনাকে ফোন করে বলতো যে এটা করো, সেটাই করতো। আদানির মতো একটা বিদ্যুৎ চুক্তি ভারত একটা খসড়া পাঠিয়ে দিয়েছে, সেখানে যেই মূল্য দেখিয়েছে সেই মূল্যতে হাসিনা সাইন করেছে। মানে হাসিনা হচ্ছে এইরকম প্রভুভক্ত চাকর বিশ্বের আর কোথাও দেখা যায় না সেই রকম। তো এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে ভারত কিন্তু হারে হারে টের পাচ্ছে যে বাংলাদেশ কি জিনিস। এবং আমি গতকালকে ভিডিওতে বলেছি যে প্রফেসর ইউনুস কিন্তু একটা ছোট দেশের প্রধান উপদেষ্টা হতে পারেন, একটা ছোট দেশের রাষ্ট্রপ্রধান হতে পারেন, কিন্তু তিনি মানুষ হিসেবে মোটেও কিন্তু ছোট নন। তার ইন্টারন্যাশনাল কানেকশন, তার চিন্তা, তার মেধাবনন, তার বুদ্ধিবৃত্তি, তার দেশ পরিচালনার যে দক্ষতা আমরা দেখেছি এই 1 মাসে, তিনি কোনো মতেই কিন্তু নরেন্দ্র মোদীর চেয়ে কোনো অংশেই কম নন, বরঞ্চ কিছু 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 ক্ষেত্রে আরো বেশি, এবং বিশ্বের একমাত্র নোবেল বিজয়ী সরকার প্রধান। সুতরাং তার এই কূটনীতিতে নাকানি চুবানি খাচ্ছে ভারত, এবং খাবে, এটাই স্বাভাবিক। এবং সে নিয়ে একটা সংবাদ প্রকাশ করেছে ঢাকা পোস্ট। সেখানে লিখেছে যে ডক্টর ইউনুসের মেগাফোন কূটনীতিতে বিস্মিত এবং বিরক্ত এবং বিচলিত ভারত। এই মেগাফোন কূটনীতির কথা আমিও আগে জানতাম না, আপনাদের মতো আমিও প্রথম জানলাম। অনেকেও তো আগে থেকেই জানেন, বাট আমি জানতাম না। তো এখানে লিখেছেন যে ছাত্র জনতার ব্যাপক আন্দোলন ও গণবিপ্লবের মুখে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। তার দেশ ছেড়ে পলায়নের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। তবে সাবেক এই প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর 1 মাসেরও বেশি সময় ধরে প্রতিবেশী ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক রয়েছে বেশ তিক্ত অবস্থায়। হাসিনার ভারতে অবস্থান বিরক্তিকর বিষয় হিসাবে রয়ে গেছে। এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি সাম্প্রতিক সাক্ষাৎকারও ভারতকে অবাক করেছে। বিবিসির আনবারসান ইথারাজান পরীক্ষা করে দেখেছেন যে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে। শেখ হাসিনাকে ভারতপন্থী হিসাবে দেখা হতো এবং তার 15 বছর শাসনামলে 2 দেশের মধ্যে ঘনিষ্ঠ এবং কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক ছিল। তার ক্ষমতায় থাকার সময়টি ভারতের নিরাপত্তার জন্য ছিল খুবই উপকারী, কারণ শেখ হাসিনা বাংলাদেশ থেকে পরিচালিত কিছু ভারত বিরোধী বিদ্রোহী গোষ্ঠীকে দমন করেছিলেন এবং কিছু সীমান্ত বিরোধেরও নিষ্পত্তি করেছিলেন। কিন্তু 5ই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এখন ভারতে হাসিনার অবস্থান কি, বা হাসিনা কতদিন ভারতে থাকবেন সে বিষয়েও কোনো স্পষ্টতা নেই। যদিও তিনি গতকালকে বলেছেন তিনি সীমান্তের কাছাকাছি আছেন, তিনি যাতে চট করে দেশে ঢুকে যেতে পারেন। এখন চট করে ঢুকলে যে ইউনূস সাহেব আবার খপ করে ধরে ফেলবেন সেটা তো বলাই বাহুল্য। তো এখন এতদিন ধরে যেই শক্তিশালী সম্পর্ক ছিল 2 দেশের মধ্যে, ভারত এবং বাংলাদেশ, ওই স্বামী স্ত্রীর সম্পর্ক, তো সেই সম্পর্কটাকে আসলে এখন খুব জটিল অবস্থায় আছে, খুব জটিল অবস্থায় আছে। এটি গত সপ্তাহেই স্পষ্ট হয়ে যায় যখন ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেওয়া একটা সাক্ষাৎকারে অধ্যাপক ডক্টর ইউনূস দিল্লিতে থাকার সময় হাসিনাকে কোনো রাজনৈতিক বিবৃতি দেওয়া থেকে বিরত থাকতে ভারতের প্রতি আহ্বান জানান। তো হাসিনার প্রস্থানের পর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর ইউনূস বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন যে বাংলাদেশ তাকে ফিরিয়ে না পর্যন্ত ভারত যদি তাকে রাখতেই চায় তবে এই ক্ষেত্রে শর্ত থাকবে যে তাকে চুপ করে থাকতে হবে, মানে হাসিনাকে চুপ করে থাকতে হবে। এই মন্তব্যের মাধ্যমে ডক্টর ইউনূস স্পষ্টতই গত 13ই আগস্ট শেখ হাসিনার বক্তব্যের কথাই উল্লেখ করেছেন। 13ই আগস্ট মানে ওই বঙ্গবন্ধুর মৃত্যুর 2 দিন আগে, 15ই আগস্টের 2 দিন আগে। ওই সময় শেখ হাসিনা ন্যায় বিচার দাবি করেছিলেন এবং বলেছিলেন সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা এবং ভাঙচুরের সঙ্গে জড়িতদের অবশ্যই তদন্ত, চিহ্নিত এবং শাস্তি দিতে হবে। হাসিনার এই বক্তব্য বাংলাদেশে ক্ষোভের সৃষ্টি করেছিল এবং এরপর থেকে হাসিনা আর কোনো
প্রকাশ্যে বক্তব্য বা বিবৃতি দেননি, যদিও তিনি তার বিভিন্ন পরিচিত লোকজনের সঙ্গে কথাবার্তা তিনি বলতেছেন। এছাড়া গত জুলাই ও আগস্টে সরকার বিরোধী বিক্ষোভের সময় মানুষ হত্যার জন্য হাসিনাকে বিচারের কাঠগড়ায় ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের অভ্যন্তরে বিচারের দাবি জোরালো হচ্ছে। ডক্টর ইউনূস তার সাক্ষাৎকারে আরো বলেছিলেন যে উভয় দেশকে তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি করতে একসঙ্গে কাজ করতে হবে। বর্তমানে এই সম্পর্ককে তিনি নিম্ন পর্যায়ে আছে বলে বর্ণনা করেন। ডক্টর ইউনূস বলেন যে বর্তমানে ভারত বাংলাদেশ সম্পর্ক খুব নিম্ন পর্যায়ে রয়েছে। খেয়াল করবেন, অধ্যাপক ইউনূসের এই বক্তব্যের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি, তবে দেশটির কর্মকর্তারা বিচলিত বলে জানা গিয়েছে। ভারতীয় একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে বলেছেন, বিবিসি কিন্তু এই ঢাকা পোস্ট বিবিসি থেকে এই সংবাদটা কপি করেছে, বিবিসিকে বলেছেন যে ভারত অপেক্ষা করছে এবং বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহের দিকে তীক্ষ্ণ নজর রাখছে। ঢাকা থেকে আসা সরকারি মতামত ও বিশিষ্ট ব্যক্তিদের প্রকাশিত মতামত ও বিবৃতিগুলোকে ভারত নোট করে রাখতেছে। ডক্টর ইউনূসের কূটনীতিকে মেগাফোন কূটনীতি হিসাবে বর্ণনা করে সাবেক ভারতীয় কূটনীতিকরা বলেছেন ইউনূসের এই মেগাফোন কূটনীতিতে তারাও বিস্মিত হয়েছেন। যাই হোক, এখন ওই এটা বলাই যায় যে মেগাফোন কূটনীতির জনক হচ্ছেন ডক্টর ইউনূস। মিডিয়ার মাধ্যমে বিতর্কিত দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছেন ডক্টর ইউনূস। তার মানে হচ্ছে যে এই মেগাফোন কূটনীতি হচ্ছে যে মিডিয়ার মাধ্যমে, মানে অরিজিনাল পথ অনুসরণ না করে সংবাদপত্রে বা মিডিয়ার মাধ্যমে একটা বক্তব্য দিয়ে বা একটা মন্তব্য উপস্থাপন করে একটা দ্বিপাক্ষিক বিষয় নিয়ে একটা মন্তব্য করে সেটা আলোচনায় নিয়ে আসার চেষ্টা করতেছেন ডক্টর ইউনূস। তো এখানে আরো বলা হয়েছে মেগাফোন কূটনীতি বিষয়ে যে মূলত যদি কোনো দেশ বা পক্ষের মধ্যে প্রেস রিলিজ মানে সংবাদ সম্মেলন, বক্তব্য বা বিবৃতি ঘোষণার মাধ্যমে আলোচনা হয়, তবে সেটিকে মেগাফোন কূটনীতি বলে, যার উদ্দেশ্যই হচ্ছে অন্য পক্ষকে একটি পছন্দসই অবস্থান গ্রহণে বাধ্য করা। মানে সংক্ষেপে আরো বলতে হয়, যদি বলি আর কি, যে হাসিনার আমলে যেমন ভারতের সঙ্গে সব গোপনে গোপনে সলা পরামর্শ চলতো, গোপনে গোপনে চুক্তি হতো, গোপনে গোপনে কথাবার্তা হতো, যেগুলো মিডিয়াতে আসতো না, মানুষ জানতো না, ভারত চেয়েছিল আসলে সেরকম একটা কূটনীতি। কিন্তু ইউনূস সাহেব তিনি ভারতের ব্যাপারে তার যেই চিন্তা ভাবনা, মিডিয়ায় কম আসি কারণ এখন আমার অনেক কাজ করতে হবে। আসিফ নজরুল। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আমি বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম যে আমি মিডিয়ায় অনুপস্থিত, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় নিয়ে জল্পনা কল্পনা হচ্ছে। এমনকি কেউ কেউ আজগুবি কথা বলছেন আমি নাকি বিদেশে চলে যাচ্ছি। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, এ ধরনের কোনো পরিকল্পনা এমনকি চিন্তাও আমার মাথায় নেই, প্রশ্নই আসে না। আজ সোমবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও বার্তা তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, আমি মনে করি এ ধরনের গুজব গুঞ্জন ও আজগুবি বিভিন্ন তথ্য যারা ছড়াচ্ছেন, ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই বিপ্লবের মাধ্যমে জনগণের মধ্যে যে প্রত্যাশা সৃষ্টি হয়েছিল সেটাকে ভ্রান্ত করে এবং জনগণের মধ্যে অহেতুক প্রশ্ন ছড়ানোর চেষ্টা চালানো হচ্ছে। কেউ বিভ্রান্ত হবেন না। তিনি আরো বলেন, আমি কয়েকদিন আগে পত্রিকায় ইন্টারভিউ দিয়েছি, তবে এটা ঠিক মিডিয়ায় কম আসি কারণ আমি মনে করি আমার এখন অনেক কাজ করতে হবে। আমার কাজ মনে হয়েছে, কাজের যদি কোনো অগ্রগতি হয় সেটা আমি জানাবো। এখন তো আমি টকশোর মানুষ না, এখন আমাকে কাজ করতে হবে, কাজে বেশি মনোযোগ দিতে হবে। আসিফ নজরুল আলো বলেন, আইন মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কিছু অগ্রগতি রয়েছে, অল্প কিছুদিনের মধ্যে আমি আপনাদের অগ্রগতি জানাবো। আর এই ধরনের গুজব গুঞ্জন যারা রটাচ্ছে তাদের আমি অনুরোধ করবো মিনিমাম ইনভেস্টিগেশন করে এগুলো করেন, তা না হলে মানুষ আপনাদের মিথ্যাবাদী বলবে, এগুলো করা উচিত নয়। তিনি বলেন, বড় রাষ্ট্রীয় সংস্কারে আপনারা আমাদের সাজেস্ট করুন, ভুল হলে ধরিয়ে দেবেন। আজগুবি তথ্য প্রমাণিত না করে দেওয়া এক ধরনের বিভ্রান্তি ছড়ানো, মানুষের চরিত্র হনন, এটা ঠিক না। আশা করি আপনারা ভুল বোঝার অবসান ঘটবে। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা কেমন শাসক ছিলেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, ত্রাণের টাকা কেন ব্যাংকে রেখেছেন সমন্বয়করা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সাম্প্রতিক বন্যায় আক্রান্তদের সাহায্যে গত আগস্টে গণত্রাণ সংগ্রহের ঘোষণা দিয়ে ব্যাপক সাড়া পেয়েছিলেন। তাদের আহ্বানে সাড়া দিয়ে অসংখ্য মানুষকে যখন ট্রাক ভরে ত্রাণের মালামাল থেকে সমবেত হয়ে দেখা গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে। বিবিসির বাংলার প্রতিবেদনে বলা হয়, ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ নগদ অর্থ দিয়েছিলেন ত্রাণ
তহবিলে। ছোট বড় অনেকেই তখন নিজের জমানো অর্থ দান করতে মাটির ব্যাংক হাতে হাজির হয়েছিলেন টিএসসিতে, যা দেখে কেউ কেউ আপ্লুত হয়েছিলেন। কিন্তু ত্রাণ তহবিলে জমা পড়ে অর্থ বন্যার্তদের সহায়তা ঠিকঠাক ব্যবহার হচ্ছে কিনা সেটা নিয়ে গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছিল। এর মধ্যে গত শনিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক একটি পোস্টে উল্লেখ করেন, ব্যয় বাদে বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক, সোনালী ব্যাংক শাখা, ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাংকিং এ সংরক্ষিত রয়েছে। এই পোস্টের পরে ত্রাণ তহবিলের টাকার আয় ব্যয় স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। জানা গেছে, বন্যায় ক্ষতিগ্রস্ত 11টি জেলার মানুষের সঙ্গে টিএসসির গত 22 আগস্ট গণত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরবর্তীকালে 2 সপ্তাহে তহবিলে প্রায় 11 কোটি 10 লাখ টাকা জমা পড়েছিল। অবশিষ্ট প্রায় 9 কোটি 35 লাখ টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এছাড়া খাবার দাবার সহ অন্যান্য যত প্রয়োজনীয় পণ্য সংগ্রহ হয়েছিল প্রায় 191টি ট্রাকে করে সেগুলো বন্যা দুর্গত এলাকায় নিয়ে বিতরণ করা হয়েছে। চলতি মাসের শুরুর দিকে দেশের বন্যা পরিস্থিতি উন্নয়ন হওয়ার জন্য 4 সেপ্টেম্বরের পর নতুন করে গণত্রাণ সংগ্রহ করা হয়নি বলেও প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, যাত্রাবাড়ী থানার সাহেব ওসি আবুল হাসান গ্রেপ্তার। ঢাকা মহানগর পুলিশের যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ডিএমপির কক্সবাজারের টেকনাফ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। গত 5ই আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের ব্যাপক রদবদল হয়। যাত্রাবাড়ী থানার দায়িত্ব থেকে সরিয়ে এপিবিএন টেকনাফে বদলি করা হয়েছিল যাত্রাবাড়ির সাবেক ওসি আবুল হাসানকে। জানতে চাইলে টেকনাফ থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ডিএমপি যাত্রাবাড়ী থানার হওয়ার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এবং কক্সবাজার জেলা পুলিশের নির্দেশনায় টেকনাফ এবিপিএন এ কর্মরত আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকা মহানগর পুলিশের হস্তান্তরে বিষয়টি প্রতিক্রিয়াহীন। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানাতেই মামলা রয়েছে। সেই মামলায় টেকনাফ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।